সকল দেশের সেরা এই সমস্ত গান আমরা শুনি, আবার সারাক্ষণ একটা পারবো না, আমার এই নাই সেই নাই, বিদেশি কোম্পানি লাগবে, এটাও এই দুইটা পাশাপাশি তো চলতে পারে। এবং যেখানে আমরা জানি যে হাজার কোটি টাকার লবিং খুব নরমাল ব্যাপার ছিল, এরকম কোন দেশ কিন্তু এগুলো প্রাইভেট কোম্পানিতে চালায় না, তাহলে কেন বাংলাদেশকে চালাইতে হবে? এখন আমরা যদি একটু গত ১.৫ দশকে আওয়ামী লীগের শাসনামলে বিদেশি বিনিয়োগের যে অভিজ্ঞতা, বা আরো ভালো করে বললে যে স্ক্যান্ডালাস অভিজ্ঞতা, যে হরিফাইং এক্সপেরিয়েন্স আমাদের, সেটার দিকে যদি একটু তাকাই, তাহলে দেখবো যে গত ১.৫ দশকে আওয়ামী লীগের সময় যে বিদেশি চুক্তি, বিদেশি কোম্পানির সাথে, বিদেশি বিনিয়োগকারী ইনভেস্টরদের সাথে বা কন্ট্রাক্টরদের সাথে যে চুক্তিগুলো হয়েছিল, সেই চুক্তিগুলোর ধরন কিরকম ছিল। এবং ১.৫ দশক ধরে আমরা জানি অসংখ্য চুক্তি হয়েছে, অসংখ্য বিদেশি বিনিয়োগকারী এসে অসংখ্য মেগা প্রকল্প হয়েছে। সেটার স্ট্রাকচারাল কি কি ব্যাপার ছিল, যেগুলো আসলে যেটার কারণে আসলে বিদেশি বিনিয়োগের অভিজ্ঞতাটা আমাদের দেশে এতটা খারাপ। এবং এটা যদি আমরা এই অভিজ্ঞতাটা যদি আমরা বিবেচনা না করি, তাহলে ওই যে আবার ওই যে পুরনো বিদেশি বিনিয়োগ বানিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, সেই লুপের ভিতরেই আমরা ঘুরতে থাকবো। আমরা যদি দেখি কি ধরনের চুক্তি করা হয়েছে, প্রত্যেকটা চুক্তি ছিল গোপন চুক্তি, অর্থাৎ হচ্ছে যে আমরা এই বিষয়ে আসলে কিছুই জানতাম না। অস্বচ্ছতা ছিল একটা খুবই কমন ক্যারেক্টারিস্টিক, এবং প্রত্যেকটা বিদেশি কোম্পানির সাথে দেখা গেছে যে কোনো না কোনো লোকাল কোম্পানি জড়িত, এবং যেই সমস্ত লোকাল কোম্পানি হাজার কোটি টাকার দুর্নীতি এবং কমিশন বাণিজ্যের সাথে জড়িত ছিল। তার মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিযুক্ত মন্ত্রণালয় ছিল হচ্ছে আমাদের তেল গ্যাস মানে জ্বালানি মন্ত্রণালয়, এবং যেখানে আমরা জানি যে হাজার কোটি টাকার লবিং খুব নর্মাল ব্যাপার ছিল। এছাড়া একটা জবাবদিহিহীনতা এবং বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল, যে সমস্ত খাতে, মেগা প্রকল্প খাতে যা খুশি তাই করা যায়, যত খুশি টাকা বরাদ্দ দেওয়া যায়, এবং এটা আসলে জনগণের কাছে কোনো ধরনের জবাবদিহিতার সংস্কৃতি থাকবে না, যেহেতু পার্লামেন্টের নামে আসলে একটা ফার্স বা একটা সার্কাস তৈরি হয়েছিল। এছাড়া আমরা দেখেছি বিশেষ করে জ্বালানি খাতে যে ইচ্ছাকৃতভাবে জাতীয় প্রতিষ্ঠান বা জাতীয় সক্ষমতার যে বিকাশের সম্ভাবনা, সেটাকে খুব পরিকল্পিতভাবে, খুব সিস্টেমেটিকভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, এবং প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় এবং অবিশ্বাস্য রকমের খরচবহুল মেগা প্রকল্পের বিকাশ আমরা দেখেছি। এটা একটা জাতীয় হীনমন্যতার ব্যাপার যে বাংলাদেশ পারে না, বাংলাদেশ পারে না। সারাক্ষণ একদিকে সকল দেশের সেরা এই সমস্ত গান আমরা শুনি, আবার সারাক্ষণ একটা পারবো না, আমার এই নাই সেই নাই, বিদেশি কোম্পানি লাগবে, এটাও এই দুইটা পাশাপাশি তো চলতে পারে। কিন্তু সেটাই আমরা দেখি। এর মধ্যে বিদেশি অর্থনীতিবিদদেরও একটা বড় অংশ সারাক্ষণই বিদেশি বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় এই হিসাবেই সারাক্ষণ করতে থাকে, যেন বিদেশি বিনিয়োগ বাড়লেই বাংলাদেশের জন্য বিরাট ভালো। কিন্তু কি শর্তে, কি কারণে, কি করতে বিদেশি বিনিয়োগ হচ্ছে, সেটা তো আমাদের বুঝতে হবে। এটার ফলাফলটা তো দেখতে হবে, পরিণতিটাও দেখতে হবে। তাহলে সিঙ্গাপুর হয়ে যাবেন, আর সিঙ্গাপুরের এই তরিকা ব্যবহার করতেছেন না কেন? উল্টা পদ্ধতি ব্যবহার করতেছেন কেন? আরো দেখেন, ডিপি ওয়ার্ল্ড, আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ড গ্লোবাল কোম্পানি হয়ে গেল, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। তাহলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কেন পারবে না? মানে আরব আমিরাতের কোম্পানি পারবে, সিঙ্গাপুরের কোম্পানি পারবে, তাহলে বাংলাদেশের কোম্পানি কেন পারবে না? মানে কেন ধরে নিচ্ছি আমরা যে এটা হবেই না, এটা বাংলাদেশকে দিয়ে হবে না? তাহলে স্বাধীনতার 50 বছরে এখানকার শাসক গোষ্ঠী কি বললো, আর নতুন সরকার এসে তারাই বা কি করছে? সব তো একই মডেলে চলছে। একটা জিনিস দেখেন, যে আমি এটা বলে একটা প্রশ্ন রেখে শেষ করবো। আমার একটা প্রশ্ন সেটা দেখেন, বাংলাদেশে যেসব বিদেশি কোম্পানি কাজ করতে আসে তার কয়েকটা নাম বলি আমি। ধরেন ভারতের ওএনজিসি, সাগরে গ্যাস উত্তোলন করতে আসছে ভারতের ওএনজিসি। তারপর ধরেন ভারতের এনটিপিসি, ভারতের হেভি ইলেকট্রিক। তারপর ধরেন চীনের কোম্পানি, চীনের যে কোম্পানিগুলো আসে। তারপর ধরেন এই সবগুলো চীনের হচ্ছে পাওয়ার চায়না। চীনের পাওয়ার চায়না বাংলাদেশে কাজ করছে, পাওয়ার চায়না এবং তার বিভিন্ন ধরনের সাবসিডিয়ারি। তারপর ধরেন মানে যতগুলো বিদেশি কোম্পানি বাংলাদেশে কাজ করছে, রাশিয়ার হচ্ছে রোসাটম, রাশিয়ার হচ্ছে গ্যাসপ্রম, এগুলো কিন্তু সব ওদের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। তাহলে অন্য দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এসে বাংলাদেশে বিদেশি কোম্পানির দায়িত্ব পালন করতেছে, বাংলাদেশকে উন্নতি করে দিয়ে যাবে। বাংলাদেশের রাষ্ট্র তাহলে কি করে? বাংলাদেশের রাষ্ট্রের এই যে ধরেন, আমরা বলছি না যে এটা তো আসলে একটা মানে বাজার অর্থনীতির দেশ, পুঁজিবাদী অর্থনীতির দেশ, এখানে একদম সবকিছু এত মানে, ফলে এখানে প্রাইভেট সেক্টর থাকবে, প্রাইভেট সেক্টরে নানা রকম ভূমিকা থাকে, কিন্তু এই যে স্ট্র্যাটেজি কতগুলো জায়গা,
ধরেন আপনি বিদ্যুৎ ও জ্বালানি খাত, আপনার হচ্ছে এই যে বন্দর, এরকম স্ট্র্যাটেজি কৌশলগত খাত। আপনি দেখেন ভারতের দিকে তাকান, আপনি রাশিয়ার দিকে তাকান, আপনি চীনের দিকে তাকান, আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, আরব আমিরাতে তাকান, দেখেন কারা হচ্ছে প্রাইভেট কোম্পানিতে চালাচ্ছে আমাকে বলেন। এটা এরকম কোন দেশ কিন্তু এগুলো প্রাইভেট কোম্পানিতে চালায় না, তাহলে কেন বাংলাদেশকে চালাইতে হবে?